শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 20 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: তাৎক্ষণিক 3 তালাককে 7 বছর আগে অসাংবিধানিক ঘোষণা করেছিল দেশের শীর্ষ আদালত। নতুন 3 তালাক মামলায় প্রশ্ন সুপ্রিম কোর্টের। আধুনিক সমাজে এটা কিভাবে অনুমোদিত? বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সব সমাধান আদালতে নয়, বিচার ব্যবস্থায় ভারসাম্যের বার্তা প্রধান বিচারপতি গাভাইর। দিল্লি বিস্ফোরণ নিয়ে রিপোর্টিংয়ে কড়াকড়ি, সংবাদ মাধ্যমকে সতর্ক করল কেন্দ্র, টিভি চ্যানেলগুলিকে কড়া নির্দেশিকা জারি। চেংকুড়ি রোড সিঙ্গারি সড়কের কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নীতিশ কুমারের ইতিহাস, দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। গান্ধী ময়দানে জমকালো অনুষ্ঠান। জঙ্গিদের শনাক্ত করতে না পারার দায় কার? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে অমিত শাহকে তুপ আসাদুদ্দিন ওয়াইসির। রামকৃষ্ণগড় বাজারে ব্যবসায়ীদের দখলদারিতে অতিষ্ঠ সাধারণ মানুষ, বিধায়ক প্রশাসনের হস্তক্ষেপ দাবি। এবং সর্বশেষ খবরটি হলো, রাঙ্গিরখাড়ি পয়েন্টের যানজটে ইন্ধন যোগাচ্ছে অবৈধ পার্কিং, নিগম ও ট্রাফিক বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন। সৌন্দর্যায়নের উদ্যোগ ব্যর্থ হওয়ার আশঙ্কা, বিধায়কের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। এবারে শুনুন বিস্তারিত খবর। তাৎক্ষণিক 3 তালাককে 7 বছর আগে অসাংবিধানিক ঘোষণা করেছিল দেশের শীর্ষ আদালত। এবার সেই 3 তালাকের আরেক রীতি, তালাকে হাসান নিয়ে প্রবল আপত্তি জানালো সুপ্রিম কোর্ট। আদালতের প্রশ্ন, আজকের আধুনিক সমাজে এ ধরনের প্রথা কীভাবে চলতে পারে? ইসলামে বিবাহ বিচ্ছেদের একাধিক পদ্ধতি রয়েছে। এর মধ্যে অন্যতম তালাকে বিদ্যাত বা তাৎক্ষণিক 3 তালাক, যা 2017 সালে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। পরে 2019 সালে সংসদে পাশ হয় মুসলিম মহিলা অর্থাৎ বিবাহ অধিকার সংরক্ষণ আইন, যেখানে এই প্রথাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং 3 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়। তবে আরেকটি রীতি তালাকে হাসান এখনও কার্যকর। এই পদ্ধতিতে 3 মাস ধরে 3 বার তালাক দিতে হয় স্ত্রীকে। এমনকি স্বামী নিজে মুখে তালাক না দিয়ে আইনজীবী বা অন্য কারো মাধ্যমে তালাকনামা পাঠাতে পারেন। সম্প্রতি সাংবাদিক বেনজির হিনা অভিযোগ করেন, তার স্বামী আইনজীবী মারফত তালাকনামা পাঠিয়েছেন, যেখানে স্বামীর সই পর্যন্ত নেই। এর ফলে তিনি নতুন করে বিয়ে করতে পারছেন না। আবার যদি তিনি তালাক অস্বীকার করেন, তবে বহু বিবাহ মামলায় অভিযুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুইয়া এবং বিচারপতি NK সিংয়ের ডিভিশন বেঞ্চ। আদালতের মন্তব্য, এটাই কি মহিলাদের সম্মান? স্বামীর এত ইগো যে নিজের মুখে তালাকটাও দিতে পারছেন না। তবে 3 তালাকের মতো তালাকে হাসানকে পুরোপুরি বাতিলের পথে নয় সুপ্রিম কোর্ট, বরং এই প্রথাকে আধুনিক সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা যায় কিনা সে বিষয়ে সব পক্ষের মতামত চেয়েছে শীর্ষ আদালত। পরবর্তী খবর, সব সমাধান আদালতে নয়, বিচার ব্যবস্থায় ভারসাম্যের বার্তা প্রধান বিচারপতি গাভাইর। বিচার প্রক্রিয়ায় ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাই। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, নাগরিকের অধিকার রক্ষায় আদালতের সক্রিয় ভূমিকা জরুরি হলেও এই হস্তক্ষেপ যেন কখনো মাত্রা ছাড়িয়ে না যায়। তার মতে, বিচার ব্যবস্থার নিষ্ক্রিয়তা যেমন ভয় তৈরি করে, তেমনি অতিরিক্ত সক্রিয়তাও বিচার প্রক্রিয়ায় অস্থিরতা আনতে পারে। প্রধান বিচারপতি জানান, সংবিধান আদালতকে নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা দিয়েছে, তাই বিচারিক সক্রিয়তা ভারতের বিচার ব্যবস্থারই একটি অংশ। তবে আদালত কোথায় হস্তক্ষেপ করবে আর কোথায় করবে না, সেই সীমা বিচারকদের ভালোভাবে জানা উচিত। ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, গত 7 দশকে আইনসভা, নির্বাহী ও বিচার ব্যবস্থা বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছে। তার ফলেই দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তভাবে টিকে থাকবে। পরবর্তী খবর, দিল্লি বিস্ফোরণ নিয়ে রিপোর্টিংয়ে কড়াকড়ি, সংবাদ মাধ্যমকে সতর্ক করল কেন্দ্র। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্দেশ্যে জরুরি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যে কোনো সম্প্রচার যদি বেআইনি কর্মকাণ্ডকে সাহায্য, উৎসাহিত বা প্রচার করে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। মন্ত্রকের দাবি, কিছু সংবাদ চ্যানেল বিস্ফোরণে জড়িতদের হিংসাত্মক কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে।
এমনকি বোমা তৈরির কৌশল সম্পর্কিত ভিডিও পর্যন্ত প্রচার করা হচ্ছে। এই ধরনের সম্প্রচার অসাবধানতাবশত হিংসাকে উস্কে দিতে পারে, আইন শৃঙ্খলা ব্যাহত হতে পারে এবং দেশের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে মন্ত্রক জানিয়েছে, বিস্ফোরণকে কেন্দ্র করে কারো কারো রিপোর্টিংয়ে বোমা তৈরির প্রক্রিয়া বা প্রযুক্তির উল্লেখ দেখা গিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের সম্প্রচার জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংবাদ মাধ্যমকে কেবল টেলিভিশন নেটওয়ার্কস অ্যাক্ট 1995 নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অশ্লীল, বিভ্রান্তিকর, অর্ধসত্য বা এমন কোনো খবর যা হিংসা ছড়াতে পারে, দেশের বিরুদ্ধে যায় বা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে, তা প্রচার না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণের তদন্তে নেমে এনআইএ দেশ জুড়ে তল্লাশি ও ধরপাকড় চালাচ্ছে। শ্রীনগর সহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বেশিরভাগই কাশ্মীরের বাসিন্দা। 2 প্রধান অভিযুক্তকেও হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীদের নজরে রয়েছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়। পরবর্তী খবর, জঙ্গিদের শনাক্ত করতে না পারার দায় কার? দিল্লি বিস্ফোরণকাণ্ডে অমিত শাহকে তুপ আসাদুদ্দিন ওয়াইসির। দিল্লির লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণের তদন্তের মধ্যে মঙ্গলবার ফাঁস হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্ত ডক্টর উমরের একটি ভিডিও, যেখানে সে আত্মঘাতী হামলাকারীকে শহীদের তকমা দিয়েছে। এই বিষয়ে মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, ইসলামে আত্মহত্যা বা আত্মঘাতী হামলা হারাম, অর্থাৎ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কাজ দেশের আইনের বিরুদ্ধেও। এগুলি কোনোভাবেই ভুল বুঝাবুঝি নয়, এটা সন্ত্রাসবাদ, অন্য কিচ্ছু নয়। এদিকে দিল্লি বিস্ফোরণের পরই নজরে এসেছিল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অন্দরের জেহাদি কার্যকলাপ। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনেও বিস্তর গরমিলের হদিশ মিলেছে। বিতর্কিত ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমদ সিদ্দিকীকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার তাকে 1 ডিসেম্বর পর্যন্ত ইডি হেফাজতে পাঠালো দিল্লির সাকেত আদালত। বিচারপতি শীতল চৌধুরী প্রধান বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আমি মনে করি অভিযুক্তকে 13 দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতে নেওয়া উচিত। একই সঙ্গে এই বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তিনি। ওয়াইসি বলেছেন, অপারেশন সিন্দুর এবং মহাদেবের সময়ে গত 6 মাসে কোনো কাশ্মীরি সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেয়নি বলে সংসদকে আশ্বস্ত করেছিলেন অমিত শাহ। তাহলে এই গোষ্ঠীটি কোথা থেকে এলো? এদের ধরতে না পারার দায় কার? উল্লেখ্য, মঙ্গলবার সকালেই সংস্থার দিল্লির অফিসে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত 25টি জায়গাতেও একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। আল ফালাহর প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বহু প্রশ্নের উত্তর না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী খবর, বিহারে ঐতিহাসিক জয়ের পর রেকর্ড গড়ে 10বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমার। আজ সকালে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তিনি আবারও স্পষ্ট করে দিলেন, বিহার রাজনীতিতে তার প্রভাব ও টিকে থাকার ক্ষমতা এখনও অটুট। গত সপ্তাহের বিধানসভা নির্বাচনে অসাধারণ ফল করেছে জেডিইউ বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। 243 আসনের মধ্যে এনডিএ জিতেছে 202টি আসন। তার মধ্যে জেডিইউ একাই পেয়েছে 85টি আসন। বিশাল এই জয়ের উপর ভিত্তি করেই নতুন সরকার গঠন করলেন নীতিশ কুমার। গান্ধী ময়দানের শপথ গ্রহণ অনুষ্ঠান কার্যত শক্তি প্রদর্শনের রাজনৈতিক মঞ্চে পরিণত হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং এনডিএ শাসিত রাজ্যগুলির শীর্ষ নেতারা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, বিহার আবারও উন্নয়নের পথে। মোদিজির আশীর্বাদে এবং সুশাসনের মাধ্যমে রাজ্য আরও এগোবে। পরবর্তী খবর, রামকৃষ্ণনগর বাজারে ব্যবসায়ীদের দখলদারিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত শহরের বৃহত্তম বাজারটিতে আজ চরম বিশৃঙ্খলা। বাজারের ব্যবসায়ীদের লাগামছাড়া দখলদারিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। বছরের পর বছর দোকানের সামনে রাস্তা দখল করে পণ্য সামগ্রীর সাজিয়ে রাখায় বাজারের ভিতরে স্বাভাবিক চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। রামকৃষ্ণনগর কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নানা সামাজিক অনুষ্ঠানের প্রয়োজনীয় সামগ্রী কিনতে এই বাজারে আসেন, কিন্তু বাজারে ঢুকতেই দেখা যায় দোকানের সামনে বড় ট্রে ও পণ্য সামগ্রী ফেলে ক্রেতাদের যাতায়াত পথ সংকুচিত করে রেখেছেন ব্যবসায়ীরা।
ফলে এক গলি থেকে অন্য গলিতে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে। একই সঙ্গে 2-3 জন মানুষের পাশাপাশি বাজারে হাঁটা যেন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহিলা ক্রেতাদের দুর্ভোগ বেশি। অভিযোগ, বাজারে ঢোকার মতো সঠিক পথই নেই, সামনে কেউ এলে দাঁড়িয়ে যেতে হয়। প্রতিদিনই একই অবস্থা। সচেতন মহলের আশঙ্কা, এহেন বিশৃঙ্খল পরিবেশে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, 2 বছর আগে পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের রাস্তা দখল না করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু বাজারটি পৌরসভার মাত্র 50 মিটারের মধ্যেই থাকা সত্ত্বেও প্রশাসন কার্যত বিষয়টি উপেক্ষা করছে বলে সচেতন মহলের অভিযোগ। আগের মতোই দোকানের সামনে পণ্য ছড়িয়ে রেখে রাস্তা দখল করা হচ্ছে নির্দ্বিধায়। এই পরিস্থিতির অবসানে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে ক্রেতারা রামকৃষ্ণগড় জেলা অধিকর্তা প্রদীপ কুমার দ্বিবেদী, উপজেলা কমিশনার নীলোৎপল পাঠক, সার্কল আধিকারিক সৌভিক দত্ত এবং স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের হস্তক্ষেপ চেয়েছেন। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে চ্যাংকুড়ি রোড প্রীতম চৌধুরী লেন হয়ে ইস্ট সিঙ্গারি পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির শিলান্যাস করেন। প্রায় 37.47 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা সড়কটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতে বিশেষ সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হলে নাগরিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগেই শিলচর শহরের সামগ্রিক উন্নয়ন সম্ভব হচ্ছে। শহরকে আধুনিক রূপে গড়ে তোলার জন্য তিনি নিরস কাজ করেছেন এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিধায়ক। দীপায়ন চক্রবর্তী আরও জানান, শিলচরের ছোট বড় অধিকাংশ রাস্তার সংস্কার ও উন্নয়নের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি পূর্ববর্তী কংগ্রেস শাসনকালের সমালোচনা করে বলেন, সেই সময় শহর উন্নয়নে কোনো সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়নি, বরং অপরিকল্পিত কাজ ও সরকারি জমি দখলের ফলে শহরের পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছিল। বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে তিনি পরিকল্পনামাফিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের চেষ্টা করছেন। শিলচরের সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনই তার প্রধান শক্তি বলে মন্তব্য করেন দীপায়ন চক্রবর্তী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।